ইরানের রাজপথে এখন গণ অসন্তোষের এক অভূতপূর্ব ঝড় বইছে। যে সিংহাসন 4 দশক ধরে অটল ও অজেয় মনে হতো, আজ তা সাধারণ মানুষের ক্ষোভের স্রোতে খড়কুটোর মতোই দুলছে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হোক বা নিরাপত্তা বাহিনীর গুলি, কোনো কিছুই এই গণ অভ্যুত্থানকে দমিয়ে রাখতে পারছে না। প্রশ্ন উঠেছে, 4 দশকের লৌহ কঠিন শাসন কি এবার সত্যিই ধুলোয় মিশে যাবে? এই বিক্ষোভের সূচনা হয়েছে ইরানি মুদ্রার রিয়ালের ভয়াবহ অবমূল্যায়নকে কেন্দ্র করে। মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশছোঁয়া হয়ে উঠেছে, তখন রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। টানা 12 দিন ধরে এই আন্দোলন চলছে এবং এটি ছড়িয়ে পড়েছে দেশের 31টি প্রদেশের শতাধিক শহর ও গ্রামে। 8 জানুয়ারি রাতে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা পুলিশের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়, রাষ্ট্রীয় টেলিভিশন সংশ্লিষ্ট ভবন, গভর্নরের কার্যালয় এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসব স্লোগান শুধু অর্থনৈতিক সংকটের প্রতিবাদই নয়, পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পাচ্ছে। বিক্ষোভকারীরা ইরানের রেভলিউশনারি গার্ড কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা দড়ি দিয়ে টেনে ভাস্কর্যটি মাটিতে ফেলে দিচ্ছেন এবং পরে তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। সোলাইমানিকে ইরানের শাসক গোষ্ঠী একজন বীর হিসেবে প্রচার করে থাকে, তাই এই ঘটনা ইরানি শাসন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ক্ষোভেরই প্রতীক। এছাড়া দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ভবন, ব্যাংক এবং পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনা থেকে স্পষ্ট যে বিক্ষোভ এখন আর শুধু অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নেই, এটি পুরো ব্যবস্থার বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার রাতের পর থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনেক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কও কাজ করছে না। এই ব্ল্যাকআউটের উদ্দেশ্য স্পষ্ট, বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় বন্ধ করা এবং বাইরের বিশ্বের কাছে খবর পৌঁছানোকে আটকে দেওয়া। কিন্তু এতেও আন্দোলন থামছে না। গত 12 দিনে এই বিক্ষোভে অন্তত 42 জন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে 2000-এরও বেশি মানুষ। নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেকে আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কিছু ক্ষেত্রে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহল থেকেও চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ নেবে। ট্রাম্পের এই বক্তব্য বিক্ষোভকারীদের মনোবল বাড়িয়েছে, অন্যদিকে ইরান সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এই চাপের মুখে ইরান কিছুটা নমনীয় ভূমিকা দেখাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত। এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ গত কয়েক বছর ধরে এই দুই দেশের সম্পর্ক ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি প্ল্যান বি রয়েছে। যদি বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিরাপত্তা বাহিনী তাকে রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে তিনি অল্প সংখ্যক ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে পালিয়ে যাবেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে নগদ অর্থ এবং সম্পদ জড়ো করা হচ্ছে। খামেনির ছেলে মোস্তফা খামেনি, যাকে অনেকে তার সম্ভাব্য উত্তরাধিকারী বলে মনে করেন, তাকেও এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তথ্য একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ দলের এমপি টম টুকেনহার্ট বলেছেন, সম্প্রতি রাশিয়ার একটি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে এবং সেখান থেকে ইরানে বিপুল পরিমাণ সেনা ও সম্পদ সরিয়ে নেওয়া হচ্ছে। তার মতে, এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরানের শীর্ষ নেতৃত্ব পতন পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, বিক্ষোভ যদি এভাবে তীব্রতর হতে থাকে এবং বিক্ষোভকারীরা যদি একের পর এক সরকারি ভবন দখল করতে শুরু করে, তাহলে নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরকারের প্রতি আনুগত্য ত্যাগ করতে পারে। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে নিরাপত্তা বাহিনীর বিদ্রোহী শাসনের পতন ঘটিয়েছে। এখন সবার চোখ ইরানের রাজপথে। এই গণ অভ্যুত্থান কি সত্যিই 4 দশকের শাসনের সমাপ্তি ঘটাবে, নাকি সরকার আবারও এটিকে দমিয়ে ফেলবে?